मातरम। जय भीम, जय भीम। নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে দিল্লিতে সমস্ত মানুষের, বিশেষ করে যারা রাজনীতির খোঁজ খবর রাখেন, তাদের নজর ছিল দিল্লিতে একটা নতুন ধরনের আন্দোলন দেখার জন্য। সেই আন্দোলনটা কোনো রাজনৈতিক দলের নয়, সেটা সম্পূর্ণ তরুণ সমাজের, যুব সমাজের, মানে জেনজিদের আন্দোলন। সেই আন্দোলনের কোনো রাজনৈতিক যে দর্শন আছে তা নয়, সম্পূর্ণ বলা যেতে পারে একটা হতাশা থেকে একটা আন্দোলনের জন্ম। সেই আন্দোলনটা কি রকম হচ্ছে, তার ভালো দিক মন্দ দিক সমস্ত দিক নিয়ে আমরা আজকের একটা বিশ্লেষণ আমরা এখানে করব। এবং সেই জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। আমরা যারা আজকে এই অনুষ্ঠানটা, মানে আমরা দেখলাম যে আজকে দিল্লির যন্তর মন্তরে যে বিক্ষোভটা দেখলাম, সেই বিক্ষোভের দাবিগুলো তো সবাই আমরা জানি, যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি এবং অন্যান্য, কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব এবং সামাজিক গুরুত্বটা কি, এটা যদি আপনি একটু আমাদের বিশ্লেষণ করেন গৌতম দা। হ্যাঁ সুব্রত, যেটা শুরু হলো যন্তর মন্তরে আজকে সকাল থেকে, যেটা হয়েছে ওটা কথাই ছিল এই ধরনের একটা আন্দোলন হবে, এবং খুব ধীরে সুস্থে নয়, কিন্তু খুব তাড়াতাড়ি আন্দোলনটা সংঘটিত হলো। এটা দুটোই তাৎপর্য আছে, একটা সামাজিক আর একটা রাজনৈতিক। যতই আমরা মনে করি এটা অরাজনৈতিক, আসলে ভারতবর্ষে যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া চলে তাতে তো রাজনীতির প্রসঙ্গ এসেই যায়, এবং রাজনীতি থাকে প্রত্যেকটা মুহূর্তে, কিছু না কিছু রাজনীতি থেকে যায়, এবং সেটা থাকা খুব জরুরি বলে আমিও মনে করি। এমন মনে করি না যে খুবই অরাজনৈতিক হলে খুব ভালো, কারণ রাজনৈতিক হলে সেখানে নৈরাজ্যের জায়গা হয় না খুব একটা, সেখানে অ্যানার্কি হয় না, সেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে পাই। সেটা কিন্তু এখানে প্রথমেই দেখেছি, এরা বারবার বলছেন আমরা পিসফুল প্রোটেস্ট করব, শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করব। এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করব বলাতে দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে পুলিশ ওদের অনুমতি দিয়েছে, এই পিসফুল প্রোটেস্ট করার অনুমতি দিয়েছে। তাহলে আমরা বলতে পারি কেন দিল, কেন দিল? যদি যদি না দিত, ধরে নিলাম হাইপোথেটিক্যালি যদি না দিত, ওরা যদি একই দাবি নিয়ে কোর্টে যেত, তাহলে কোর্ট থেকে বলা হতো ওদের দাবি যা আছে সেটা অবশ্যই সেটা মেনে নেবার মতো ওদের এইটা দেওয়া, অনুমতি দেওয়া হোক। কাজেই পুলিশ আর তার বাইরে কিছু যায়নি। পুলিশ দেখছে যে এইটা যদি বন্ধ করে দেওয়া যায়, বিশেষ করে যুব সমাজের মধ্যে যে সাংঘাতিক একটা বিক্ষোভ দানা বেঁধেছে, যে আগুনটা জ্বলছে দিকে দিকে করে ভীষণ রকম, সেইটাকে ওরাও চাইছে এটা যাতে বেরিয়ে যাক, প্রকাশিত হয়ে যাক, পিসফুল প্রোটেস্টের মাধ্যমে বেরিয়ে যাক। তাহলে কি হয়, খানিকটা প্রেশারটা কমে যায়। এটা হয়, এটা অনেক সময় হয়। এইটা একটা রাজনৈতিক কৌশল বিজেপি পার্টির, কেন্দ্রীয় শাসক দলের এটা একটা রাজনৈতিক কৌশল, এটা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে সেখানে সোনাম ওয়াংচুক বললেন তিনি যাবেন যন্তর মন্তরে, এবং শুধু যাবেন না, তিনি বিশেষ করে ভিডিও পোস্ট করেছেন তার নিজের ভিডিও পোস্ট করেছেন যে কেন তিনি এটাতে যাবেন। যাবেন দুটো কথা তিনি বলেছেন। একটা হচ্ছে তো প্রথমত উনি যে এই যুবদের যে যে আন্দোলনটা সেটা সর্বান্তকরণ সমর্থন করছেন, এবং কি করে তার সঙ্গে এই আন্দোলনের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়ে গেলেন তার একটা কথা তিনি ওই ভিডিওতে বলেছেন। আরেকটা কথা তিনি বলেছেন যে এই যে আন্দোলন যে আজকে এটা হচ্ছে তার যে প্রবক্তা, যেটা সেই যে অভিজিৎ দীপক, তাকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাহলে তিনি প্রথমেই বলেছেন 6 সপ্তাহের অনশন শুরু করবেন, প্রথমেই শুরু করবেন। তারপরে কি হবে জানা নেই, কিন্তু উনি এটা বলে দিয়েছেন পরিষ্কার ভাবে, দ্ব্যর্থহীন ভাষায় এটা জানিয়ে দিয়েছেন তিনি অনশন শুরু করবেন। আর অন্যদিকে এই ছাত্রদের মধ্যে থেকে একটা দাবি উঠেছে, সোনাম ওয়াংচুককে এডুকেশন মিনিস্টার করা হোক, শিক্ষামন্ত্রী করা হোক। এই যে তিনি অবশ্য বলেছেন না, তিনি কোনো রাজনীতি থাকবে না, এবং তিনি এই ধরনের দাবি মানবেন না। তবে তিনি চাইছেন ছাত্রদের মধ্যে কেউ উঠে আসুক, বা গুণীজনের মধ্যে থেকে কেউ উঠে এসে এই দায়িত্ব পালন করুক। ছাত্রদের দাবি কি? ছাত্রদের দাবি হচ্ছে এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং এই যে পদত্যাগ, তার জন্য তারা যে আন্দোলনের কথা ভেবেছে, সেই আন্দোলনের ক্ষেত্রে ওরা আম্বেদকরকে মাথায় করে ওরা এই আন্দোলনের কথা বলছে। আম্বেদকরকে
সবচেয়ে খুব ইম্পর্টেন্ট। আম্বেদকরের কথা প্রোটেস্ট, তারপর অর্গানাইজ অ্যান্ড দেন অ্যাজিটেট, আলাদা করে বলছে ওরা। এবং তারা বই আমরা নিয়ে আজকে বই নিয়ে আন্দোলন করেছে। বই নিয়ে অভিজিৎ আন্দোলন করছি। দীপকের হাতে বই ছিল আজকে যখন থেকে হ্যাঁ হ্যাঁ, ওই আম্বেদকরের কথাই বলছে ওরা বারবার, যে এইটা উনি যেটা বলেছেন আমরা সেই পথেই চলছি। এইটা কেন বলছি, কেন আম্বেদকরকে এত প্রাসঙ্গিকতা হঠাৎ দিতে গেল, তার কারণ এরা মনে করছে যে এই যে মনুবাদী সমাজ, যে ব্রাহ্মণ্যবাদ, যে সাংঘাতিক ভাবে সমস্ত এডুকেশন সিস্টেমটাকে যুগের পর যুগ যে ধরে রেখেছে, নিজেদের কুক্ষিগত করে রেখেছে, সেখান থেকে বের করতে হবে, ঠিক এইটাই মনে করছে ওরা। এবং এই যে আমরা তো জানি ভারতবর্ষে যে মূল অংশটা, দলিত বলি, পিছিয়ে পড়া জাতি বলি, অব্রাহ্মণ যাদের বলি, বর্ণ হিন্দু যারা হন, তাদের তো সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারা কতজন আসেন, কতজন বড় বড় পরীক্ষায়, কতজন এক ডাক্তার, সময় তো কতজন অব্রাহ্মণদের বা নিম্ন বর্ণের, তথাকথিত নিম্ন বর্ণের মানুষের পড়াশোনার অধিকারই ছিল না, মানে অধিকারী এই ছিল না। অধিকারী ছিল না। অধিকারী ছিল, হ্যাঁ। এখন ওই জন্য বারবার এই যে এই সংরক্ষণ নিয়ে বারবার প্রশ্ন তোলে মূলত এই যে বর্ণ হিন্দু যারা, তারাই প্রশ্নটা তোলে। তাদের প্রশ্ন তোলা, কেন ওদের সংরক্ষণ দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু এই যে যুগ যুগ ধরে যেভাবে তাদের অবহেলিত হয়েছে, তারা যে তাদের যেভাবে সংরক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছে, যার জন্য পিছিয়ে পড়া জাতি এখনো বলতে হয়। এর চেয়ে দুর্ভাগ্যের কিছু নেই, পিছিয়ে পড়া জাতি বলতে হয় তাদের। কেন বলতে হয়? এই কারণেই তো বলতে হয়। কাজে এই সমস্ত কথা আছে, আমি এই দিকে যাব না। আমি আজকে বলতে চাইছি, এই যে আন্দোলনটার ভিত্তিভূমির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্র বা যুব সমাজের মধ্যে এমন একটা তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই অসন্তোষটা এবং কেন? এই অসন্তোষের জন্ম একদম সম্পূর্ণ হতাশা থেকে, হতাশা। একদম হতাশা থেকে, কোনো রাজনৈতিক দর্শন থেকে নয়। না, তার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা চূড়ান্ত ডকে উঠে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা কেন? শিক্ষা ব্যবস্থা এই যে প্রশ্নপত্র ফাঁস, প্রশ্ন দিনের পর দিন, কতবার আমরা তো দেখেছি আগের বার, গত 10 বছরে প্রায় বোধহয় 80টা না 79বার বোধহয় প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিংবা বেরিয়ে এসেছে। বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারেনি। এবারও হয়েছে, সিইউইটি পরীক্ষা দিতে গিয়ে 2 ঘন্টা তারা পরীক্ষা দিতে পারলেন না, তারপর বলা হলো এই পরীক্ষা বাতিল হয়ে গেল। এই ঘটনাও ঘটেছে। নিটের কথা তো বাদই দিলাম, সিবিএসইর কথাও বাদ দিলাম। সিবিএসই তে যে ছাত্ররা সার্থক বলি বা যা অন্য যারা দেখিয়ে দিয়েছে কিভাবে উত্তরপত্রের মধ্যে কিভাবে সমস্ত ফেক জালি উত্তরপত্র সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এখন এটা সামনে এসছে যে টিসিএস এর মতো কোম্পানিকে বাদ দিয়ে এই যে কোম্পানিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা নাম বদলে, আগে কালো তালিকাভুক্ত থেকে নাম বদলে, তাদের সমস্ত ব্যবস্থাটা এতটাই দুর্বল যে তাদের এটা করানোর জন্য তাদের এই যে মাপকাঠিটাকে, মানদণ্ডটাকে কমিয়ে আনা হয়েছিল, যে হ্যাঁ, যাতে কমিয়ে, ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়ে। ইয়েস, এবং এবং তারপরে এটা তাদের দেখিয়ে এই দিয়েছে দায়িত্ব। ছাত্ররাই, এই তিনজন ছাত্র, এই তিনজন ছাত্র, বেদান্ত, সিদ্ধান্ত এবং এই যে এই নিসার্গ, এরা তিনজন মিলে সব পুরো ব্যবস্থাটাকে এক্সপোজ করে দিয়েছে সিবিএসই। এবং অপোজিশন যে লিডার আমাদের রাহুল গান্ধী প্রথম দিন থেকে এটা বলে আসছেন না তা তো নয়, বারবার বলে আসছেন, এই কথাটা বলে আসছেন যে এই জিনিসটা হয়ে চলেছে এবং এইটা এডুকেশন মিনিস্টারকে এই দায়িত্ব পালন, এই দায়িত্বে এই ব্যর্থতা দায় স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে, এটা বলেছেন, বারবার বলেছেন। তিনি এসব ছাত্রদের সঙ্গে দেখা করিয়েছেন, পথে নেমেছেন, সবই করেছে। রাজস্থানে কংগ্রেসের সংগঠন, যে ছাত্র যুব সংগঠন, তারা পথেও নেমেছে, আন্দোলন করেছে, আমরা দেখেছি। কিন্তু এখানে অবশ্য একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে রাজনীতির, সেখানে অনেকেই প্রশ্ন তুলছেন আজকে, যে আজকে এই যে এত বড় আন্দোলনটা তৈরি করলো ককরোচ জনতা পার্টি, সেখানে কংগ্রেস কেন নেই এটা বলতে পারা যায়। তারা বলছে কেন কংগ্রেস নেই, কংগ্রেস তো পথে নামবে বলেছিল। এটা দেখো, এটাও দুটো ব্যাখ্যা থাকতে পারে। একটা ব্যাখ্যা থাকতে পারে এই জন্যে যে কংগ্রেস যদি এটার মধ্যে নামে, তাহলে সবাই মনে করবে কংগ্রেস এই যুব ছাত্রদের যে আন্দোলন, তার ঘাড়ে মাথা দিয়ে নিজেরা মাথা তুলতে চাইছে, এটা মনে হতে পারে, 1 নম্বর। দ্বিতীয়ত, এই ছেলেদের মধ্যে, ওই ছেলে বা যারাই করছে, তারাও মনে করতে পারে কংগ্রেস এসে এই আন্দোলনটাকে রাজনৈতিক ভাবে হাইজ্যাক করতে চাইছে। আমার ধারণা এই এবং ধরনের। গৌতম দা, আরো একটা জিনিস হচ্ছে যে এই যে ছেলেরা
বা এই সমস্ত ছাত্রছাত্রী তরুণ সমাজ আসছে, এরা তো সবাই কংগ্রেস পরিবার থেকে আসছে না। এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক, কংগ্রেস যদি তার মধ্যে বা অন্য কোনো বিরোধীরা যদি এর মধ্যে ঢুকে পড়ে, তাহলে তাদের মধ্যেও ভাগাভাগি হয়ে যেতে পারে। ভাগাভাগি তারা হয়েছে, একটা এক্স্যাক্টলি। অরাজনৈতিক প্ল্যাটফর্ম এক জায়গায় আসতে এবং চাইছে। এবং এবং সেই জন্য কংগ্রেসও আমার ধারণা এর থেকে সরে আছে কিছুটা, মানে এই আন্দোলন থেকে। কিন্তু এই আন্দোলনের জন্য যা যা সমর্থন সবই দিয়েছে তারা, এটা বলেছে। কিন্তু আজকে আরেকটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা তুমি দেখে থাকবে, সেটা হচ্ছে হঠাৎ এই আন্দোলন চলার সময় বেশ কিছু ছেলেপুলে তারা ঢুকে পড়লো এবং তারা গিয়ে বলল, এই আন্দোলন আমরা বেশি দিন চলতে দেব না, বেশিক্ষণ চলতে দেব না, একদম সময় কারণ মেপে দিল তারা যে এরপরে আমরা ভেঙে দেবো সব। এরপরে আমরা ভেঙে চুরে পা পা দিয়ে থেতলে বন্ধ করে দেব, এই ধরনের কথা। এবং এই অশ্রাব্য গালিগালাজ দিয়ে যারা জয় শ্রীরাম বলে, তারা হিন্দুত্বের, মানে হিন্দু তের ধ্বজা কতখানি ওপরে ওঠায় তা নিয়ে আমার বিস্তর সংশয় আছে। কারণ তারা আজ যাই করুক, হিন্দুত্বের পোস্টার বয় হতে পারে না, কখনোই হতে পারে না। গৌতম দা, একটা জিনিস হচ্ছে যে রামরাজ্যে কিন্তু রামের বিরুদ্ধে কথা বলা, তার হ্যাঁ। সীতার হুম। শাস্তি চাওয়া, কিন্তু এটা ছিল জনতাই রামরাজ্যে চেয়েছিল। গণতান্ত্রিক পদ্ধতিতে রামের হ্যাঁ। স্ত্রীর শাস্তি চেয়েছিল মানুষ। রাম হ্যাঁ। তার জন্য সীতাকে পরিত্যাগ করতে হয়েছিল। এই এক্স্যাক্টলি, কিন্তু এই এখানে যে গণতন্ত্র, শিক্ষামন্ত্রীকে পরিত্যাগ করার কোনো এখনো পর্যন্ত না কথা আমরা। নেই, এবং গণতন্ত্রের যে কথাটা সেটা এখানে নেই। কারণ এরা একটা জিনিস বোঝে, যারাই করছে এরা হচ্ছে সব গদ্দার, এরা হচ্ছে সমস্ত টুকরে টুকরে গ্যাং, এবং এরা হচ্ছে সমস্ত জঙ্গি, এবং এরা জিহাদি, এরা খালিস্তানি জেহাদিও বলা হয়েছে। এবং খালিস্তানি এবং খালিস্তান। জেহাদি। এইটা করে এই যারা, যে সমস্ত এই ছেলেপুলেরা এখানে গেল উগ্র হিন্দুত্ববাদ প্রচারের জন্য, শুধুমাত্র তাদের শিক্ষা কতটা, তারা কতবার পরীক্ষা দিয়েছে, তারা কি কি পরীক্ষায় পাশ করেছে, কি কি তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, যাই হোক, বা তাদের অভিজ্ঞতা কি, আমরা কিছু জানি না। কিন্তু তাদের কথাবার্তা শুনে এটুকু বুঝতে পারছি, তাদের মানে অশিক্ষার হারটা কোথায় সেটা করে বুঝতে পারছি। একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা কোন পর্যায়ে অশিক্ষিত হলে এই ধরনের কথা বলতে পারে। তারা একটাই কথা বোঝাচ্ছে, গুন্ডামির কথা বোঝাচ্ছে, কি করে মারবে, কি করে ধরবে, কি করে কুচিলে দেবে, কি করে থেতলে দেবে, কি করে বন্ধ করে দেবে, কাউকে উঠতে দেবো না, আমরা সনাতনী, এই হচ্ছে তাদের ভার্সন। কিন্তু এটা এটা এখনো ওরা ভুলে যাচ্ছে, এখনো পর্যন্ত আইনের শাসন আছে। কাজে এই যদি বেশি বাড়াবাড়ি করতে যায়, কালকের দিনে এদেরও কিন্তু জেলে ভরে দেওয়া হবে। একজন আবার খুব বিরাট মুখ করে বলছেন, আমি 5 বার জেলে গিয়েছি। জেলের তো অপর নাম তো সংশোধনাগার। তিনি সংশোধিত তো কিছু হননি, আমি দেখলাম। তাই জেলে যাওয়াই হয়েছে তার সার, সংশোধিত কিচ্ছু হয়নি, যেমন আছেন তেমনি থেকেছেন। কিন্তু আরেকটা জিনিস ক্ষতি হচ্ছে, আমি বলে দিচ্ছি, এই যে শাসক দলের একটা ক্ষতি হচ্ছে। এই যেভাবে যেভাবে প্রোটেস্ট, এই ছেলেগুলি গিয়ে যেভাবে বললো আমরা সব বন্ধ করে দেবো, নষ্ট করে দেবো, এতে এই যে বিশাল ছাত্র যুবদের একটা মানে যে সারা ভারতবর্ষ জুড়ে, কার্যত সারা দেশ জুড়ে যে ধরনের ছাত্র যুবরা অ্যাজিটেট করছে, আন্দোলন করছে, তাদের থেকে এরা কিন্তু এই বিজেপি বা বিজেপি সমগোত্রীয় যারা, বা এই যে হিন্দুত্ববাদী, তারা কিন্তু দূরে সরে যাচ্ছে। তাদের কিন্তু আর পাতে দেওয়ার যোগ্য মনে করবে না এই ছাত্র যুবরা। মনে করবে এদের কথাগুলোকে আর নেবার কথা প্রশ্ন নেই, এদের সঙ্গে যাওয়ারও প্রশ্ন নেই। এতে এদেরই ক্ষতি হচ্ছে, আলটিমেটলি এদের ক্ষতি হবে, এইটা আমি দেখতে পেলাম। তবে আমি কিন্তু এটাও আমি বলছি যে আমি আশা করি না যে ধর্মেন্দ্র প্রধান রিজাইন করবেন। কারণ জেপি নাড্ডা তো আগেই বলেছিলেন যে তাদের দলে এরকম কেউ রিজাইন করে না, পদত্যাগ করে না, এই ধরনের একটা কথা উনি বলেছিলেন। কিন্তু আমি বলতে চাইছি যে এত ঘটনার পরেও যদি কোনো কেন্দ্রীয় মন্ত্রী কোন রকমের দায় স্বীকার না করেন, তাহলে আমি মনে করি সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া বা কিভাবে প্রশাসনিক প্রক্রিয়া, এইসব দিকেই যাচ্ছি না। আমি বলতে চাইছি তার মরাল, যে যে মরালি, নীতিগত ভাবে তিনি, মানুষটা তো আমাদের চোখে নেমে যাচ্ছেন, সকলের চোখে নেমে যাচ্ছেন। এরপরে তিনি কাজটা চালাবেন কি করে, তাকে তো কাজটা চালিয়ে যেতে হবে। এবং তিনি যে এইটুকু তো বুঝতে পাচ্ছেন যে কি সাংঘাতিক রকমের ত্রুটি হয়েছে, সাংঘাতিক ত্রুটি বিচ্যুতি দেখা যায়। এবং ত্রুটি বিচ্যুতি শুধু না, ঘুষ নিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে,
বড় বড় যারা শিক্ষাবিদ যারা বসে আছেন, যাদের এনারাই বসিয়েছেন, তারাই করেছেন, তারা ধরা পড়ছেন, সেই দায়টা কে স্বীকার করবে? সেই দায়টা তো তাদের। কালকের দিনে উনি যেটা সই করছেন, তাহলে কি প্রমাণ হয় উনি যদি দায় স্বীকার না করেন? তাহলে দেখা যায়, এবং কাদের কাদের করা হচ্ছে, কাদের কাদের ধরে নেওয়া হচ্ছে, কিছু কিছু অফিসার, কিছু কিছু এই ধরনের অধ্যাপক, কিছু তাদের জেলে ভরে দেওয়া হচ্ছে। তো আলটিমেটলি দ্য বাক স্টপস দেয়ার, সেখানে তো শেষ হচ্ছে যেখানে ধর্মেন্দ্র প্রধান বসেন, সই করেন। তাহলে সেই সইগুলো কি, ইনফ্যাক্ট তার মূল্যটা কি থাকছে, সেইটার মূল্য কি থাকতে? তিনি তো তবে এর আগে যে সমস্ত এই একই কেলেঙ্কারি তো বারবার আপনি উল্লেখ করলেন, প্রায় 89 হুম বার এরকম গত এক দশকে হুম এরকম দেখা গেছে, ছোট হুম বড় নানা রকম হুম মিলে। এবং তাতেও এরকম কিছু কিছু লোককে প্রাথমিকভাবে হ্যাঁ তাদের পদত্যাগ করানো হয় বা তাদের সাসপেন্ড করানো হয়, তাদের সাজাও কিছু কিছু দেওয়া। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই ব্যাপারটা, এই মানুষগুলোকে প্রমোশনও দেওয়া হয়েছে। হুম এরকমও আছে যে আচ্ছা মধ্যপ্রদেশের প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে গেছেন হয়ে গেছে। এমন একজন, যিনি এই এই কেসে একসময় অভিযুক্ত হয়েছিলেন এরকম। হুম তো এইরকম ভাবে অনেক আমলাকে পুরস্কৃতও করা হয়েছে। হুম তো এখনো কি মানুষের মধ্যে এই বিশ্বাসটা তাহলে থাকবে যে যাদের এই সিবিএসই বোর্ডের এখন যাদের সরিয়ে দেওয়া হলো, তাদের পরবর্তীকালে খুব কড়া সাজা হবে এবং এরকম ঘটনা আর হবে না? এইটা কি মানুষের মধ্যে, অভিভাবকদের মধ্যে, সেই কি আমাদের দেশের সরকার কি সেই বার্তাটা দিতে পারছে? দেখো, একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই সরকারের একটা একটা সমস্যা হয়ে গেছে। যেখানে তারা আগে দীর্ঘদিন তারাও তারাও কিন্তু ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘদিন তো বিরোধী আসনে বসেছে বিজেপি, দীর্ঘদিন, বহুদিন, স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগেও তারাও ইনফ্যাক্ট যে দেশের যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা ছিলেন তাদের বিরোধিতায় ছিলেন, বরং ব্রিটিশদের কাছাকাছি ছিলেন। এই বিরোধী আসনে বসার যে প্রবৃত্তি, সেটা তাদের মধ্যে খুব প্রবল আছে। এই রাজ্যের তৃণমূল শাসনে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছিল, একবারে পতনের শেষ সীমায়, খাদের তলায় পৌঁছে গিয়েছিল। সেখানে শিক্ষামন্ত্রীকে জেলে ভরা হয়েছিল, দীর্ঘদিন তিনি জেলে ছিলেন, সবে জামিনে বেরিয়েছেন, এখনো মামলা শেষ হয়নি, আবার শেষ হলে জানা যাবে কি কোথায় কি পর্যায়ে আছে সেটা। সেখানে কিন্তু এই অপোজিশন, ভারতীয় জনতা পার্টি চিৎকার করে, তুমুল চিৎকার করে প্রতিবাদ জানিয়ে, চিৎকৃত প্রতিবাদে, যে কেন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না, কেন মন্ত্রীদের গ্রেপ্তার করা হবে না। এবং আমি মনে করি সেটা ঠিকই ছিল, ভুল তো ছিল না। সেই প্রতিবাদটা, সেই জানানোটা, সেই দাবিটা তো ঠিকই ছিল, কারণ তাদের পক্ষেই তো লোকেও সমর্থন দিয়েছে বলে তারা জিতে এসেছেন এত সেটা বিপুল বিরোধী ভোটে। দলের কাজও তাই, কর্তব্যও তাই, কাজও তখন তাই। যারা বিরোধী ছিল তারা কিন্তু এটা এখন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কিন্তু সেই একই কাজ যখন কেন্দ্রের ক্ষেত্রে বারবার হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, শুধু এই ক্ষেত্রে হয়নি, বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, তাহলে কেন কোনো দায় স্বীকার করবেন না মন্ত্রীরা? একেবারেই করবেন না কেন? এমনকি তাদের দেশে, আমি জানি ওনার কথা আমি ধরি না, সুব্রমণিয়াম স্বামীর কথা আমি খুব একটা ধরি না, উনি খুবই একটা লুজ ক্যানন বলের মতো কথা বলেন, কখন সবারই বিরুদ্ধে বলতে পারেন, কিন্তু যে কথাগুলো উনি বলেন, সে কথাগুলো সে খুব সাংঘাতিক কথা। অর্থনীতির কথা উনি বলেছেন যে অর্থনীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত, উনি হিয়ার ফেইল। এবং তার আমি দেখেছি তার কথা, ইনফ্যাক্ট অন্য, ঠিক আছে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী একই কথা বলতে পারেন, কিন্তু অন্য যারা বলছেন, বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞরা, তারাও বলছেন দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। কাজে আমি সুব্রমণিয়াম এই কথাটাকে মানতে চাইছি যে হ্যাঁ ঠিক আছে, অর্থনীতি খুব খারাপ, তিনি যেটা বলছেন সেটা কিন্তু তিনি যুক্তিসঙ্গত। নিজে একজন অর্থনীতির শিক্ষক, আর বড় অর্থনীতি শিক্ষক, হ্যাঁ, পিএইচডি, এবং আর হ্যাঁ, হ্যাঁ, উনি খুবই বড়, উনি হার্ভার্ড থেকে করে হার্ভার্ডের পিএইচডি, এসেছিলেন। হ্যাঁ। হ্যাঁ, ওনার 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 ব্যাকগ্রাউন্ডে উনি অতএব অটল বিহারী অর্থনীতি নিয়ে কথা বলার মতো তার যোগ্যতা আছে। হ্যাঁ, এবং সেই জন্যই ওনার অটল বিহারীর বিরুদ্ধেও উনি বলেছিলেন, অটল বিহারীর বিরুদ্ধে ওনাকে যে সেই সম্মান তিনি পাননি বলে এটা বরাবরই মনে হয়। যাই হোক, আমি বলতে চাইছি, যদি যুক্তিসঙ্গত দাবি হয়, এটা তো কোনো অপমান নয় যদি কেউ স্বীকার করে যে আমি এটাকে ব্যর্থ হয়েছি। যদি কেউ স্বীকার সবার সামনে করতে পারেন এটা আমার ব্যর্থতা, তাহলে কিন্তু তার সম্মান মানুষের কাছে বেড়ে যায়। খোদ লালকৃষ্ণ আডবাণী তো করেছিলেন, করেননি তা তো নয়, তিনি বলেছিলেন আমি বাইরেই থাকবো, আমি মন্ত্রিত্বের মধ্যে থাকবো না যতক্ষণ মামলা শেষ হয়, বিচার শেষ না হয়, বলেছেন। কাজে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি এই মোদী সরকারের সময় থেকে ওই কালচারটা সম্পূর্ণ উঠে গিয়েছে। এই যে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যখন এসেছিলেন তখনই
এই নিট নিয়ে সমস্যা হয়েছিল আমরা জানি, সমস্যা নয়, এইরকম জালিয়াতির কাণ্ড, প্রতারণার কাণ্ড। এবং এই যে যারা আগামী দিনের ভবিষ্যৎ, এই সমস্ত ছেলেপুলেরা, তারা এখন কার্যত কি করবে, তারা তো চূড়ান্ত একটা যাকে বলা হয়, কি বলবো, একটা হতাশায় এমন একটা, নিমজ্জিত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই এমন একটা অবস্থায় পড়ে গেছে, তারা বুঝে উঠতে পারছে না কিন্তু কি করবে। এবং সেই অবস্থাতে পড়েও যে চাকরি জানে না, কি চাকরি পাবে, কোনো চাকরির দিশা নেই, কি চাকরি হবে কিচ্ছু জানে না। ভারতবর্ষে যে মূল যে এখন যে চাকরি হচ্ছে সারা পৃথিবীতে, সেই ধরনের চাকরির ভারতবর্ষে কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। সেই আমাদের সেই সানসেট ইন্ডাস্ট্রিজ, তার উপরেই বসে আছি আজকে আমরা। কিছুক্ষণ আগে আমি খবর দেখলাম যে আমেরিকার শেয়ার বাজার বিরাট উন্নতি করেছে, কারণ তাদের এআই ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা হ্যাঁ ইনভেস্টমেন্ট হচ্ছে। হ্যাঁ, আর হয়েছে। আমাদের এখানে এআই বলতে আমরা যা বুঝি সেটা তো না কিছুই তো বললে না বুঝি না, বলে কিছুই বুঝি কিছুই না। বুঝি না, আমরা কিছুই বুঝি না। আমাদের এখানে তুমি গত ইয়েতে, যাই হোক, এটা প্রচুর দামও বেড়ে গেছে, দাম বেড়েছে, অলরেডি বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে, ভীষণ রকম বেড়ে যাচ্ছে। কম্পিউটারের দাম বেড়ে গেছে, ল্যাপটপের দাম বেড়ে গেছে, মোবাইলের দাম বেড়ে গিয়েছে, সবই বেড়ে যাচ্ছে। এরপর তো চিপ আরো আসা বন্ধ হয়ে গেলে আরো বেড়ে যাবে। ঠিক অথচ আছে, এই এই ইন্ডাস্ট্রিটা ভারতীয় ছেলে মেয়েরাই কিন্তু আমেরিকায় বসে চালাচ্ছে। হ্যাঁ চালাচ্ছে। এবং এই যে ছেলেরা, এই যে ছেলেপুলেরা, যাদের মধ্যে আমি আমি বলতে চাইছি না যে সবাই খুব প্রতিভাবান হবে, আমি তো ধরে নেবো না সবাই প্রতিভাবান হবে, সবাই বিদেশে চাকরি পাবে, তা পাবে না। বেশিরভাগ দেশে থাকবেন। এবং যারা প্রতিভাবান নয় বলে মনে করি, তাদের মধ্যেও অনেক রামানুজন থাকেন, অনেক রামানুজন থাকেন, যারা এমনি, যাদের সামান্য প্রতিভাবান মনে হয় তাদের চেয়ে অনেক বেশি ওপরে কাজ করতে পারেন, এরকম অনেক থাকেন আমাদের দেশে, এরকম অনেক আমরা দেখেছি। তাদের কি হবে, কোনো চিন্তা ভাবনা, ভিশন, কিছু ভিশন নেই। এই যে ছেলেপুলেরা, এই যে সামনে একটা অনাগত ভবিষ্যতের কিরকম একটা অন্ধকার দেখতে পাচ্ছি, অন্ধকারাচ্ছন্ন একটা, সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু তারা যে পিসফুল প্রোটেস্ট করছে, এটাও কিন্তু আরেকটা ভীষণ রকমের, আমি মনে করি, একটা তাদের একটা সাফল্য। তাদের সাফল্য যে তারা নিজেদের মনের মধ্যে এত চাপ সহ্য করেও তারা সমানে নিজের দাবিটা জানিয়ে যাচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, কারণ এই জিনিসটা আমরা মানবো না, এবং যতক্ষণ না হবে এবং আমরা তারা আন্দোলন শান্তিপূর্ণ চালিয়ে যাবো। অহিংস পথে করছে, যার মধ্যে কোনো ইয়ে নেই। গৌতম দা, ঠিক এই হ্যাঁ, প্রসঙ্গে একটা জিনিস আসে, আপনি দেখেছেন কিছুটা তার, আমরা ছোটবেলায় শুনেছি, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলাতে, বিশেষ করে কলকাতায় ও কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা একসময় ঠিক এই সিস্টেমের বিরুদ্ধে একটা বড় মুভমেন্ট, এবং সেটা রাজনৈতিক দর্শনের একটা নকশাল দর্শনকে আঁকড়ে হুম, ধরে তারা স্কুল কলেজ কলেজ ছেড়ে বেরিয়ে এসেছিল। হুম। সেটা সারা দেশে একসময় আলোড়ন ফেলেছিল। আপনার কি মনে হয় এরকম কোন সামাজিক একটা আলোড়ন আহ, এই ইয়ে ফেলতে পারবে, এই এই জেনজিরা, এই জেনজি সমাজ এখন যারা? দেখো, একটা জিনিস বলি, এই যে নকশাল মুভমেন্ট বললে, নকশাল মুভমেন্টের মধ্যে যারাই করেছিলেন সবাই, আমি বেশিরভাগই, তাদের মধ্যে একটা সততা ছিল। সততার ব্যাপারে কোনো প্রশ্নই নেই, তারা কিন্তু অত্যন্ত পথটা সৎ ছিল। ভ্রান্ত ছিল, এটা তারা বারবার নিজেরাও পথটা, এই পথটা ভ্রান্ত ছিল, এটা খোদ অসীম চট্টোপাধ্যায় আমাকে বারবারই বলেছেন। তারা আলাদা, নিজেরা স্বীকার করেছে। হ্যাঁ, ওই অসীম চট্টোপাধ্যায় যখন বললেন আমাকে, নিজেই বললেন, প্যারোলে গিয়েছিলেন সিউড়িতে, আমার সঙ্গে দেখা হলো তখন বিয়ের বাড়িতে, তখন বললেন যে দেখো, আমরা যখন যখন জঙ্গলে চলে গেলাম, তখন আমাদের সঙ্গে হাজার হাজার কৃষক আমাদের পাশে, কৃষক এবং শ্রমিক, আর যখন বেরিয়ে এলাম দেখলাম কেউ আমাদের পাশে নেই। তার মানেটা কি, তিনি বললেন যে আমাদের পথটা ঠিক ছিল না, এটা স্বীকার করেছেন তারা। কিন্তু পথের কথা ঠিক বললে হয় না, পথ তো ঠিক ছিল, কিন্তু যে আন্দোলনটা তো ঠিক ছিল। পথটা না থাকলেও আদর্শটা তো ঠিক ছিল, তাদের আত্মত্যাগটা তো ঠিক ছিল, সেই আত্মত্যাগটা তো অস্বীকার করতে পারি না। সেই আত্মত্যাগটা কি তারা নিজের স্বার্থে দিয়েছেন? তারা সমাজের স্বার্থে দিয়েছিলেন। সেই সমাজের স্বার্থে যে আত্মত্যাগ তারা করেছিলেন, সেটাকে তো সম্মান জানানো ছাড়া, শ্রদ্ধা জানানো ছাড়া কিছু করার এই নেই। প্রসঙ্গে একটু পুরনো কথা আপনার মতো আমারও মনে পড়ে যাচ্ছে। আমি তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ হুম, গুপ্ত, তার হুম, সঙ্গে একবার কথা হচ্ছিল, তিনি বলেছিলেন আমাকে যে হুম, আমি তাদের মতটাকে একবারই সমর্থন করি না, কিন্তু হুম, তার ডাকে, মানে এই নকশালদের ডাকে এবং চারু মজুমদারের ডাকে যেভাবে কলেজ থেকে, স্কুল থেকে মানুষ হুম, বেরিয়ে এসেছিলেন, সেটা একমাত্র মহাত্মা গান্ধীর ওই হুম, ওই 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 আন্দোলনের সঙ্গে তুলনা হুম, করা যায়। হুম, খুব ছোট হুম, মাপে হলেও তিনি তুলনা হুম, করেছিলেন। যে আমি হুম, একদমই তার সঙ্গে একমত নই, কিন্তু তবুও হুম। এটাকে অস্বীকার করা যায় না। এটা অস্বীকার করা যায় না। ইন্দ্রজিৎ গুপ্ত, হ্যাঁ।
হ্যাঁ, মতো আর বলছেন। ঠিক মহাত্মা গান্ধী, মোহনদাস গান্ধীর কথা তুমি যখন বললে, তখন সে এক্স্যাক্টলি মোহনদাস গান্ধী যখন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা একদম একলা, কিচ্ছু নেই, যখন ভারতীয়দের বিরুদ্ধে ভীষণ ভীষণ কড়া আইন আছে সেখানে, সেখানে ভারতীয়দের সেখানে গেলে 10 আঙ্গুলের ছাপ দিতে হতো, মুখের ছবি তুলতে হতো, আলাদা করে বলতে হতো, যাতে ক্রিমিনালদের যেভাবে ট্রিট করা হতো ভারতীয় যারা শ্রমিক সেখানে কাজ করতেন তাদেরও করা হতো। তিনি প্রতিবাদ করবেন, তখন তিনি টলস্টয় ফার্ম থেকে তিনি বেরোবেন, বললেন আমি যাব কালকে সেই কারখানার সামনে যাব, তাদের সামনে অনেক বহু দূরে আমি হেঁটেই যাব, যেমন যান কোন পদক পেয়েছে সত্যাগ্রহে। তো সবাই এসে বলল সন্ধ্যেবেলায় কেউ নেই, আপনার পাশে কেউ থাকবে না। তখন বললেন কেউ থাকুক না থাকুক আমি তো যাব, আমি একলাই যাব। এই পরের দিন তিনি বেরোলেন, এবং বেরোতে বেরোতে যত এগোচ্ছেন তত লোক জুটছে, যত বেরোচ্ছেন তত লোক পাশে আছে, এত লোক হয়ে গেল শেষকালে একটা বিরাট ব্যাপার ঘটলো। আমি বলতে চাইছি, কিন্তু এই যে তার যে এই যে আন্দোলনটা ছিল, অহিংসার আন্দোলনটা, যারা এরকম মানে কি বলবো, একটু খানিকটা অর্ধশিক্ষা জনিত ভাবে গান্ধীগিরির কথা বলে, তারা গান্ধীগিরিতে জানে না কাকে বলে। গান্ধীগিরি সেটা নয় যে খুব আমি, আমার প্রচন্ড ক্ষমতা আছে আমি তাকে ক্ষমা করে দেব, তা সেটা কিন্তু গান্ধীগিরি নয়। গান্ধীগিরি মানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, তুমি আমাকে গুলি করো, আমি মরে যাব তবু বলবো তোমার অন্যায়টা তোমার, আমি এটা বলতে বলতে মরবো, তুমি, তোমার সাহস নেই যে আমাকে অন্য কথা বলাতে পারবে। এই ছেলেগুলি ঠিক সেই কাজটা কিন্তু করছে, এখনো পর্যন্ত করছে। এটা কিন্তু শাসকদের কাছে একটা অত্যন্ত বিড়ম্বনা নয়, একটা ভয়ের কারণ হতে পারে। কারণ এই যে তুমি যেটা বলছো, এই আন্দোলন যদি ছড়িয়ে যায়, তবে এখনো পর্যন্ত আমি বলছি সারা ভারতবর্ষে ছড়িয়ে যাওয়ার মতন আন্দোলন আমি দেখিনি। কারণ এখনো আমাদের মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি। তবে হ্যাঁ, এই গণতান্ত্রিক ভাবে প্রক্রিয়ায় নির্বাচনে যদি এর প্রতিফলন ঘটে তাহলে আমি আশ্চর্য হব না, এটা আমি বলতে পারি এখনো পর্যন্ত। গৌতম দা, এই যে এত বড় একটা আন্দোলনের একটা নতুন ধরনের তার শুরুটা হলো, মানে হুম, অনলাইনে একটা আন্দোলন, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি কথার প্রেক্ষিত থেকে আন্দোলনটা শুরু হয়ে গেল। হুম, যদিও তার তার ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই আগে থেকে ছিল, তো হুম। কিন্তু এই ধরনের যে আন্দোলনের শুরুটা তো আমরা কখনো দেখিনি, এভাবে অনলাইনে একটা আন্দোলন করা যায়। এইটা কি একদম নতুন আপনার কাছে মনে হচ্ছে, যে একদম আমাদের এক অপরিচিত একটা পথ? একটা জিনিস যেটা হয়েছে দেখো সুব্রত, বহুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো, ভারতের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো একইভাবে কথা বলতে শুরু করেছে, একরকম ভাবে। এবং যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন বললেন, এই ককরোচ কথাটা বললেন, এবং শুধু তাই নয়, তিনি যা যা বললেন যে কিভাবে আন্দোলন, কেন আন্দোলন, কেন যারা চাকরি পায় না, বিভিন্ন কথা বললেন। পরে উনি বলেছেন তার কথার ব্যাখ্যা ভুল হয়েছে, কিন্তু সেই কথার রেশটা তো সারা পৃথিবীতে যত দেশ আছে, গণতান্ত্রিক দেশ আছে, সেখানে ছড়িয়ে গেল। লন্ডনে 4th জুন, তো এইটাই হলো। লন্ডনে তিনি উপস্থিত আছেন, আন্তর্জাতিক আইন বিষয়ে বক্তৃতা দেবেন, সেখানে আছেন তিনি। সেখানে চোখের সামনে তাকে কয়েকজন দাঁড়িয়ে উঠে প্রশ্ন করলো যে ভারতে এই যে ভিন্ন মতকে যেরকম ভাবে বৈরিতা দেখানো হচ্ছে, সেটা আপনিও কি সমর্থন করছেন? এইটা বলার সঙ্গে সঙ্গে যিনি সঞ্চালক তিনি থামিয়ে দিয়েছেন, কিন্তু থামানো যায়নি, তারপরে আরো বলেছেন, অনেকে আবার উঠে দাঁড়িয়ে বলেছেন আমরা জানতে চাইছি এই প্রশ্নের উত্তরটা, থামিয়ে দেওয়া হয়েছে। তারপরে ভারতীয় হাই কমিশনার সেখানে খুব জোর প্রতিবাদ জানিয়ে এটা খুব অন্যায় হয়েছে, এটা এরকম ভাবে বলা যায় না, ভারতীয় দিক থেকে আমরা বলতে পারি ঠিক আছে, সিজেআই কে সেখানে না বলা যেতে পারে, এটা ভারতের দৃষ্টিভঙ্গি থেকে, ভারত থেকে যে প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু আমি বলছি এই এই যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা তো কি আগে আমাদের 5 বছর আগে, 10 বছর বা 15 বছর বা 20 বছর, 30 বছর আগে কোনোদিন করার কথা ভেবেছিল কেউ? 50 বছর আগে তো বাদই দিলাম, 30 বছর 20 বছর আগেও কেউ ভেবেছিল? কেউ ভাবে? এটা ঘটলো, ভারতের সব শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, তাকে এরকম ভাবে বিব্রত হতে হলো, বিড়ম্বনায় পড়তে হলো। তিনি কিন্তু তার আগে বলেছেন যে তিনি এইভাবে বলেননি, কিন্তু যেখানে লেগে যাবার, এই যে যুব সমাজের মধ্যে একে তো চাকরি নেই, আবার বলছি এমন একটা অনাগত ভবিষ্যৎ, অন্ধকারময় ভবিষ্যতের কথা তারা দেখতে পাচ্ছে, কোনো চাকরির সম্ভাবনা দেখতে পাচ্ছে না, শিক্ষিত যুবকদের কোনো চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং তার সঙ্গে পরীক্ষা, শিক্ষা,
তার শিক্ষা এবং এবং এই যে যুবকরা 2030-এর পরে এদের সংখ্যা তো আরো বেড়ে যাবে, অনেক বাড়বে। এই বিশেষ যে করে চাকরিগুলো হচ্ছে আমাদের চারপাশে, তারা খুব শিক্ষিত, উচ্চ শিক্ষিত বলা যেতে পারে, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার, কেউ অন্য শাখার ইঞ্জিনিয়ার, তাদের যে টাকায় এখন নিয়োগ করা হচ্ছে, হ্যাঁ, 20,000, 25,000, 30,000 টাকার বেতনে, যেটা একটা শহরে একজনকে সাস্টেন করার পক্ষেই যথেষ্ট নয়। মানে না, এক ধরনের ছদ্ম বেকারত্ব তাদের মধ্যে দেখা একদমই তাই। দিচ্ছে। তারা যা আয় করছে এবং তার জন্য তাদের বিপুল পরিশ্রম, কখনো 10 ঘন্টা, কখনো 12 ঘন্টা পরিশ্রম করতে হচ্ছে। তো এটাও তো এক ধরনের বেকারত্বই। চাকরি যারা পাচ্ছে, যাদের নেই তারা একরকম, আর যারা পাচ্ছেও তারা কার্যকর ভাবে তারাও বেকার, তারা আসলে এবং বেকার। এবং সবচেয়ে বড় কথা, একে তো সরকারি চাকরির স্থানটা সংকুচিত হয়ে গিয়েছে, অনেকখানি সংকুচিত এবং আরো সংকুচিত হবে। কাজে পড়ে থাকলো বেসরকারি ক্ষেত্র। বেসরকারি ক্ষেত্রে কাজের কোনো ইয়ে নেই, তোমার কোনো সিকিউরিটি নেই, নিরাপত্তা নেই। তোমাকে কালকে সকালে বলে দেওয়া হবে তুমি এসো না, 3 মাসের সেভারেন্স তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে থাকো, হয়ে গেল, তোমার শেষ, ইউ আর অফ, তোমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, এটা হয়ে গেল। কিন্তু তাহলে পার্মানেন্ট কারা? পার্মানেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা শাসক দলের পলিটিশিয়ানস এবং যারা নেতা, তারাই। কারণ ধর্মেন্দ্র প্রধান জানেন তিনি যাই করেন তাকে কিন্তু চাকরি কেউ ছাড়াতে পারবে না, বা তিনি ছাড়বেন না, কিন্তু এদের ছাড়তে হবে, যে কোনো ছেলেদের। তারা এক একটা ছেলে আমি নিজেই জানি, তুমি বললে বলে বলছি, একদম একটি ছেলের সারা ভারতবর্ষে এত ইঞ্জিনিয়ার বেরোচ্ছে প্রতি বছর, লাখ লাখ ইঞ্জিনিয়ার 1 বেরোচ্ছে, কোটি করে নতুন কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে আমাদের যুক্ত হচ্ছে স্নাতক। আমাদের হ্যাঁ, দেশে। 30 লক্ষ বোধহয় ইঞ্জিনিয়ার হচ্ছে মানে। হ্যাঁ, এবং সেখানে একটি মেয়ে পাশ করেছে, পাশ করার পরে বসে আছে, কোনো চাকরি নেই, চাকরি পাচ্ছে, 12,000 টাকা মাইনে দেবে বলছে, ইঞ্জিনিয়ার হয়ে সে 12,000 টাকা মাইনে। তাকে যে ইতিমধ্যে 13 লক্ষ টাকা খরচা করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে। যাই হোক, যেমন প্রাইভেট কোম্পানিতে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে হচ্ছে। আমি বলতে চাইছি তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এইটাই, যে কোন রকম রোড ম্যাপ নেই, কোন রোড ম্যাপ সরকারে দেখতে পাইনি আমরা। আমরা যেমন তেমন করে এখানে একটা মন্দির করে দাও, একটা মসজিদ করে দাও, এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করে দাও, এখানে ইউনিভার্সিটি করে দাও, এটা শেষ, 1 নম্বর। দ্বিতীয়ত, কোনো ডিসেন্ট্রালাইজেশন নেই, গোটাটাই সেন্ট্রালাইজড করা হয়েছে। ডিসেন্ট্রালাইজ করা হলেই তো অনেকটা বেটার হয়ে যায়। এই যে গণতন্ত্রের মাধ্যমে যে একনায়কতন্ত্রের একটা ইয়ে আমি দেখতে পাচ্ছি, এটাও খুব মারাত্মক। এটা কিন্তু আমার মনে হয় এই যুব সমাজ যেটা আমরা যারা দেখতে পাচ্ছি, ওরা কিন্তু সবটাই বুঝতে পারছে, এবং ওরা আমাদের চেয়ে আরো বেশি বুদ্ধিমান বুঝতে মনে করি পারছি। আমি। হ্যাঁ, এটা আমি খুব। একজন এর কাছেই শুনছিলাম, তার একটি ইয়েতে, বক্তব্যে, যে আমরা প্রথম 5 বছর ভেবেছিলাম যে বিরোধীদের যা কৃতকর্ম এরা সেই অভিযোগটা করে যাচ্ছে, যাই, সেটা একটা ঠিক আছে একটা দিকে। তার পরের 5 বছরও সেই একই কথা শুনলাম, তার পরের বছরও সেই একই কথা শুনলাম, শুধু সব দোষ বিরোধীদের। অথচ ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল এখন বিজেপির দখলে। তাদের এমন কোন রোডম্যাপ একটা রাজ্যে দেখানো গেল না যেখানে তারা সিঙ্গাপুরকে মতো তৈরি করে ফেলেছে এই 10-15 বছরে, বা অন্য কোনো কিছু করতে চলেছে, এরকম তার। সে এই রেটরিক কতদিন তারা সহ্য করবে? এই জন্য জেনজিরা এই আজকে বিক্ষুব্ধ হয়ে উঠছে, এটা তাদের বক্তব্য। হ্যাঁ, এটা তাদের বক্তব্য। গৌতম দা, আমার মনে হয় আজকে একটা খুব আমরা চমৎকার বিষয় নিয়ে আজকে আমাদের এই খোলা আড্ডা ইয়ে করলাম। আমরা জানি না যে আগামী দিনে এই জেনজির প্রতিবাদ বিক্ষোভ কি পথে যাবে, এবং সরকার কতটা তাদের প্রতি সহানুভূতিশীল হবে, বা তাদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান বা নতুন ধরনের কোনো ভাবনা সরকারের মধ্যেও আনবে কিনা, সেগুলো আমরা জানি না। আমরা আশা করব এর একটা সমাধান অবশ্যই হোক। গৌতম দা, আপনাকে এই আজকের এই অনুষ্ঠানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের কাছে আবেদন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন, এই আন্দোলন সম্পর্কে আপনাদের কি ভাবনা, আপনারা অবশ্যই লিখবেন। এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলগুলো, আমার এবং গৌতম দার চ্যানেল, এই দুটো চ্যানেলকে আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখলে আমরা আরো বেশি উৎসাহ পাবো। নমস্কার।